Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. শিক্ষার্থী বন্ধু, জেনারেল ইংলিশ এমসিকিউ সিরিজের আজকে এটি পঞ্চম ক্লাস। আর তোমরা জানো এই সিরিজের প্রতিটি ক্লাসে আমরা 10টি করে ইংলিশ গ্রামারের প্রশ্ন নিয়ে আলোচনা করি। আর এই 10টি প্রশ্নের মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ 10টি ইংলিশ গ্রামারের কনসেপ্ট সম্পর্কে জানতে পারি। রাইট? তাহলে আজকের এই ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 41 টু 50 এই 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর একটু দেরি না করে আমরা মূল আলোচনাটি শুরু করি। লক্ষ্য করো স্ক্রিনে কোশ্চেন নাম্বার 41, দ্য সার্ভেন্ট ড্যাশ দ্য ক্লক অন দ্য ওয়াল। অপশনস হ্যাং, হাং, হ্যাংড, হাংড। ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদের হ্যাং শব্দটিকে ভালোভাবে জানতে হবে। আমাদের মনে রাখতে হবে এই হ্যাং শব্দটির দুরকম অর্থ হয়। হ্যাং মানে টাঙানো বা ঝুলানো হয়, আবার হ্যাং মানে ফাঁসি দেওয়া বা শাস্তি দেওয়া হয়। যখন হ্যাং শব্দটির অর্থ ঝুলানো বা টাঙানো হবে তখন হ্যাং শব্দটির যে তিনটি ভার্ব ফর্ম হবে সেটি হচ্ছে হ্যাং, হাং, হাং। কিন্তু হ্যাং মানে যদি ফাঁসি দেওয়া বা শাস্তি দেওয়া হয় তাহলে হ্যাং শব্দটির তিনটি ভার্ব ফর্ম হবে হ্যাং, হ্যাংড, হ্যাংড। ক্লিয়ার? তাহলে হ্যাং মানে ঝুলানো বা টাঙানো হলে হ্যাং, হাং, হাং। আর হ্যাং মানে ফাঁসি দেওয়া হলে হ্যাং, হ্যাংড, হ্যাংড। এবার প্রশ্নটি লক্ষ্য করো, দ্য সার্ভেন্ট ড্যাশ দ্য ক্লক অন দ্য ওয়াল। বলো, সার্ভেন্টটি ঘড়িটিকে দেওয়ালে ফাঁসি দিয়েছিল না দেওয়ালে টাঙিয়েছিল? কোনটা হবে? অফকোর্স টাঙানো হবে। তাহলে টাঙানোর ইংলিশ হ্যাং, কিন্তু ওই ক্ষেত্রে হ্যাংয়ের তিনটি ভার্ব ফর্ম কি? হ্যাং, হাং, হাং। ক্লিয়ার? তাহলে এবারে অপশনে দেওয়া শব্দগুলিকে লক্ষ্য করো, হ্যাং, হাং, হ্যাংড, হাংড। রাইট? তাহলে এখানে হ্যাং হবে না, কেন কি? দ্য সার্ভেন্ট থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা কি জানি? ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে হ্যাং বাদ। আর হ্যাংডও হবে না, কারণ হ্যাংড ফাঁসি দেওয়া অর্থে ব্যবহার করা হয়। রাইট? আর হাংড বলে কোনো শব্দ নেই, তাহলে বেঁচে গিয়ে থাকলো হাং। তাহলে সঠিক উত্তর হবে হাং। দ্য সার্ভেন্ট হাং দ্য ক্লক অন দ্য ওয়াল। ভৃত্যটি দেওয়ালে ঘড়িটিকে টাঙিয়ে দিয়েছিল। পয়েন্ট ক্লিয়ার? তাহলে হ্যাং শব্দটির দুরকম অর্থ এবং তার দুরকম ভার্ব ফর্ম আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাং মানে টাঙানো বা ঝুলানো হলে হ্যাং, হাং, হাং। আর হ্যাং মানে যদি ফাঁসি দেওয়া বা শাস্তি দেওয়া হয় তাহলে হ্যাং, হ্যাংড, হ্যাংড। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো এবার নেক্সট কোশ্চেন নাম্বার 42, হি ওয়াজ ড্যাশ কমফোর্টেবলি অন দ্য বেড। অপশনস লাইং, লাইং, লেইং, লাইং। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো এই প্রশ্নটির উত্তর করার আগে আমরা লাই শব্দটি সম্পর্কে ভালোভাবে জেনে নিই। লাই মানে মিথ্যা কথা বলা হয়, আবার লাই মানে শুয়ে থাকা বা পড়ে থাকা এমন অর্থ বোঝাতেও ব্যবহৃত হয়। রাইট? আমরা এখানে লাই মানে শুয়ে থাকা বা পড়ে থাকা এই অর্থটাকে নিব। লাই মানে যদি শুয়ে থাকা হয় তাহলে লাই শব্দটির 5টি ভার্ব ফর্ম হচ্ছে লাই, লে, লেন, লাইং, লাইজ। ক্লিয়ার? ভার্ব ফর্মগুলিকে ভালোভাবে লক্ষ্য করো। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই যে লাই শব্দটির ভার্ব টু লে, আবার লে একটি পৃথক ভার্ব, পৃথক শব্দ আছে। লে মানে শায়িত করা বা শুইয়ে রাখা। আর এই লে শব্দটির 5টি ভার্ব ফর্ম হচ্ছে লে, লেড, লেড, লেইং, লেইজ। রাইট? এবারে আমাদের প্রশ্নটি লক্ষ্য করো, হি ওয়াজ ড্যাশ কমফোর্টেবলি অন দ্য বেড। অর্থাৎ এখানে শুয়ে থাকার কথা বলা হয়েছে। আর যদি শুয়ে থাকার কথা বলে তাহলে লাই, লে, লেন, লাইং, লাইজ এই ভার্ব ফর্মটি আমাদেরকে ব্যবহার করতে হবে। রাইট? এবারে প্রশ্নটিতে আরেকটা জিনিস লক্ষ্য করো, হি এর পরে ওয়াজ আছে, ওয়াজ ভার্ব বি। আর আমরা কি জানি? ভার্ব বি প্লাস ভি আইএনজি, অর্থাৎ এমিজার ওয়াজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমাদেরকে এখানে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে। ক্লিয়ার? কিন্তু লক্ষ্য করো অপশনে অনেকগুলি আইএনজি যুক্ত ভার্ব আছে, কিন্তু ওদের বানানের মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে কোনটা লাইং হবে? তাহলে এবার আবার লাই মানে শুয়ে থাকা ওই শব্দটির 5টি ভার্ব ফর্মকে লক্ষ্য করো, লাই, লে, লেন, লাইং, লাইস। রাইট? তাহলে এখানে এল ওয়াই আই এন জি, লাইং এই ভার্বটিকে ব্যবহার করতে হবে। এবার তোমাদের মনে আবার প্রশ্ন হতে পারে যে এল আই ই ছিল। রাইট? তাহলে এল ওয়াই কি করে হয়ে গেল? তাহলে এখানে তোমাদেরকে একটা সুন্দর স্পেলিং রুল শিখে রাখি। মনে রাখবে যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে তাহলে এই ধরনের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার সময় সেই আইইটি চেঞ্জ হয়ে ওয়াই হয়ে যায়। যেমন লাই থেকে লাইং, টাই থেকে টাইং, ডাই থেকে ডাইং। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। বোঝা গেল? দ্য কারেক্ট আনসার ইজ লাইং। হি ওয়াজ লাইং কমফোর্টেবলি অন দ্য বেড। সে বিছানায় আরামের সঙ্গে শুয়েছিল। রাইট? আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো এবার কোশ্চেন নাম্বার 43। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, মাই ব্রাদার হ্যাজ ড্যাশ নিউ বুকস অ্যাট হোম। অপশনস ওয়ান, লিটিল, সাম, এনি। কোনটা উত্তর হবে? ভাবো। ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়েছে? চলো বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এখানে ওয়ান, ওয়ান মানে কি? একটি, অর্থাৎ এটি সিঙ্গুলার। আর এরপরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা সিঙ্গুলার নাউন হতে হবে। কিন্তু অপশন লক্ষ্য করো, নিউ বুকস প্লুরাল আছে, তাহলে ওয়ান হবে না। ক্লিয়ার? এবারে সেকেন্ড অপশন লিটিল। আমাদের জানা থাকতে হবে যে লিটিল শব্দটি আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে সমস্ত নাউনকে 1, 2, 3 করে গোনা যায় না। কিন্তু এখানে কি আছে? বুকস। আমরা জানি বুকস 1, 2, 3 করে গোনা যায়। তাহলে এখানে লিটিল এটাও অ্যান্সার হবে না। আচ্ছা, নাউন চ্যাপ্টারে আমরা এই লিটিল, আ লিটিল, দ্য লিটিল, ফিউ, আ ফিউ, দ্য ফিউ এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ইনফ্যাক্ট এই লিটিল এবং ফিউ এই দুটি শব্দকে নিয়ে আমি একটি সেপারেট ভিডিও বানিয়েছি। তোমাদের কারো জানার ইচ্ছা থাকলে সেই ভিডিওটি দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো।
এবারে লক্ষ্য করো আমাদের দুটো অপশন বেঁচে থাকলো, সাম এবং এনি। আমাদের জানা থাকতে হবে যে এনি শব্দটি সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক এবং প্রশ্নমূলক বাক্যে ব্যবহৃত হয়। যেমন আই ডোন্ট হ্যাভ এনি বুক, আমার কাছে কোনো বই নেই। বা আমরা আবার বলতে পারি ডু ইউ হ্যাভ এনি বুক, তোমার কাছে কি কোনো বই আছে? তাহলে আমরা কি জানতে পারলাম যে এনি শব্দটি সচরাচর নাবাচক এবং প্রশ্নমূলক বাক্যে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এবার থাকলো কে সাম। তাহলে সাম শব্দটি সাধারণত হাবাচক বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। উত্তর কি হবে? সাম। মাই ব্রাদার হ্যাজ সাম নিউ বুকস অ্যাট হোম। পয়েন্ট ক্লিয়ার হলো? 100% ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নিও। রাইট? কারণ আমি এই ধরনের ক্লাস নিয়মিত পোস্ট করতে থাকি। আর আমি যখনই কোনো ক্লাস পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো এবার কোশ্চেন নাম্বার 44। এবারে কোশ্চেন লক্ষ্য করো, ইংলিশ ইজ ড্যাশ মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। অপশনস এ, এন, দ্য এবং নো আর্টিকেল। আবার ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? এটা তো খুব সহজ ছিল, তাই না? চলো বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো আমাদের ড্যাশের পরে মোস্ট আছে, আর আমরা জানি মেনি মাচ এটা পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট, অর্থাৎ মেনি, মোর, মোস্ট। তাহলে মোস্ট সুপারলেটিভ ফর্ম, যারা তোমরা ডিগ্রি জানো নিশ্চয়ই জানো এটা। আর আমরা কি জানি যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে দা। ইংলিশ ইজ দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। রাইট? তাহলে আমরা কি জানতে পারলাম যে যে কোনো সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা ব্যবহার করতে হয়। এবারে প্রশ্ন লক্ষ্য করো, অ্যাজ হি হ্যাড এ সিভিয়ার ইনজুরি হি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ হসপিটাল। অপশনস টু, টু দা, ইন, ইন দা। আবার ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে যে অ্যাডমিট এই ভার্বটির পরে যখনই প্রিপোজিশন বসবে টু ব্যবহার করতে হয়, অ্যাডমিট টু। রাইট? তাহলে এখানে ইন আর ইন দা এ দুটি অপশন বাদ। এবার থাকলো টু নাকি টু দা। ক্লিয়ার? এখানে আমাদেরকে আর্টিকেলের একটা গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মার্কেট, মন্দির, মসজিদ, গির্জা, কোর্ট, প্রিজন অর্থাৎ জেলখানা, তারপরে বিছানা, এই জায়গাগুলিতে যে উদ্দেশ্যে যাওয়ার কথা সেই উদ্দেশ্যে গেলে এই নাউনগুলির আগে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। কিন্তু যে উদ্দেশ্যে যাওয়ার কথা ওই উদ্দেশ্যে না গিয়ে যদি অন্য কোনো কারণে যায় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এদের আগে দা ব্যবহার করতে হবে। বোঝা গেল না? যেমন দুটি এক্সাম্পল লক্ষ্য করো, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ভেজিটেবলস। আমি সবজি কিনতে বাজারে গিয়েছিলাম। আচ্ছা, বাজার কি জন্য যায়? কেনাকাটা করার জন্য। রাইট? তাহলে আমি যখন সবজি কিনতে বাজারে গেলাম, লক্ষ্য করো এখানে মার্কেটের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কিন্তু আমি আবার বলতে পারি আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু মিট মাই ফ্রেন্ড। আমি বাজারে গিয়েছিলাম আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। আচ্ছা, বাজারে কেনাকাটা করার জন্য যাই, দেখা করার জন্য নয়। কিন্তু আমি এখানে কেনাকাটা না করতে গিয়ে দেখা করতে গিয়েছিলাম, ওই জন্য এখানে লক্ষ্য করো আই ওয়েন্ট টু দ্য মার্কেট, মার্কেটের আগে দা ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? তাহলে এবারে বলো তো, দ্য মিনিস্টার ড্যাশ প্রিজন টু হ্যাভ এ টক উইথ দ্য প্রিজনার্স। এখানে টু না টু দা, কোনটা অ্যান্সার হবে? অফকোর্স টু দা অ্যান্সার হবে, কারণ মিনিস্টার জেলখানায় গেছে। আচ্ছা, জেলখানায় কারা যাবে? যারা ক্রিমিনাল। রাইট? মিনিস্টারও জেলে যেতে পারে যদি কোনো অপরাধ করে থাকে, কিন্তু এখানে বাক্যের শেষে লক্ষ্য করো টু হ্যাভ এ টক উইথ দ্য প্রিজনার্স। এর মানে মিনিস্টার জেলে শাস্তি পাওয়ার জন্য যায়নি, বন্দীদের সঙ্গে কথা বলার জন্য, আলোচনার জন্য গিয়েছিল। তাহলে এই ক্ষেত্রে প্রিজনের আগে দা ব্যবহার করতে হবে। রাইট? কারণ প্রিজন কারাগারে কারা যাবে? যারা ক্রিমিনাল। কিন্তু এখানে মিনিস্টার শাস্তি পাওয়ার জন্য যায়নি, আলোচনার জন্য গিয়েছিল, ওই জন্য এখানে আমাদেরকে টু দা ব্যবহার করতে হবে। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, অ্যাজ হি হ্যাড এ সিভিয়ার ইনজুরি হি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ। তাহলে কি হবে? টু হসপিটাল। রাইট? কারণ ওকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে। বোঝা গেল? 100%। তাহলে আমরা কি জানতে পারলাম এখানে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মন্দির, মসজিদ, গির্জা, কোর্ট, প্রিজন, মার্কেট, হসপিটাল, বিছানা, এই জায়গাগুলিতে যে উদ্দেশ্যে যাওয়ার কথা ওই উদ্দেশ্যে গেলে এদের আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু ওই উদ্দেশ্য বাদ দিয়ে অন্য কোনো কারণে গেলে তার আগে দা ব্যবহার করতে হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো এবার নেক্সট কোশ্চেন। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, হোয়েন আই হার্ড দ্য নিউজ আই কুড নট হেল্প ড্যাশ দেয়ার। অপশনস গো, ওয়েন, গান, গোয়িং। ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদের ইংরেজি গ্রামারের দুটি স্ট্রাকচার মনে রাখতে হবে। কি কি সেই দুটি স্ট্রাকচার? লক্ষ্য করে স্ক্রিনে, ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান এবং ক্যান নট হেল্প প্লাস ভিআইএনজি। আমরা বাংলায় অনেক সময় বলি না, আমি ভাত না খেয়ে থাকতে পারি না, আমি তার সঙ্গে দেখা না করে থাকতে পারি না। তাহলে এই ধরনের বাক্যের যখন ইংরেজি অনুবাদ করবো তখন আমাদের এই দুটি স্ট্রাকচার মেনে চলতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান অথবা সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভিআইএনজি। যেমন আমি ভাত না খেয়ে থাকতে পারি না, তাহলে আই ক্যান নট বাট ইট রাইস অথবা আই ক্যান নট হেল্প ইটিং রাইস। দ্য মিনিং ইজ সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য মিনিং, বাট দ্য ডিফারেন্স ইজ ইন দ্য স্ট্রাকচার। ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান এবং ক্যান নট হেল্প প্লাস ভিআইএনজি, এই দুটো সূত্র মনে রাখতে হবে।
রাইট। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, আই কুড নট, আচ্ছা এখানে কুড চলে এসছে, আমি তোমাদের বলে রাখি ক্যান প্রেজেন্ট এবং ফিউচার অর্থ বোঝাতে ব্যবহার করা হয় এবং অতীতের অর্থ বোঝাতে কুড ব্যবহার করা হয়। যেমন আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আর আমি খেলতে পারতাম, আই কুড প্লে, রাইট। তাহলে প্রেজেন্টে ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান, কিন্তু পাস্ট টেন্স হয়ে গেলে কুড নট বাট প্লাস ভার্ব ওয়ান, কুড নট হেল্প প্লাস ভিআইএনজি, আর প্রেজেন্টে ক্যান নট হেল্প প্লাস ভিআইএনজি। এতটুকু তো বোঝা গেছেই। তাহলে আই কুড নট হেল্প, হেল্প আছে, আর আমরা কি জানলাম, কুড নট হেল্প প্লাস ভিআইএনজি, রাইট। তাহলে এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, গোয়িং। তাহলে আই কুড নট হেল্প গোয়িং দেয়ার, ইট ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল 100%। তোমাদের যদি মনে হয় যে ক্লাসটি ইউজফুল, তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করেনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়গুলো জানতে পারো, তারাও শিখো। আর যদি তোমরা আমার ক্লাস প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট। চলো এবার কোশ্চেন নাম্বার 47। এবারে আমরা কি দেখতে পাচ্ছি, নেপাল ইজ ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া, অপশনস ইন, অ্যাট, টু, অন। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে। আমাদের জানা থাকতে হবে যে সীমানা সংক্রান্ত বিষয়ে আমাদের তিনটি প্রিপোজিশন ব্যবহার করতে হয়, ইন, অন এবং টু। আমাদের মনে রাখতে হবে কোনো কিছু সীমানার মধ্যে আছে অর্থাৎ সীমানার ভিতরে, এমন অর্থ বোঝাতে ইন ব্যবহার করতে হয়। যেমন সিকিম ইজ ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলে আছে, তাহলে সিকিম ভারতের সীমানার মধ্যেই আছে, রাইট। তাহলে এখানে আমরা ইন ব্যবহার করলাম। কিন্তু সীমানাতে বোঝালে, ঠিক সীমানায় যদি বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে অন ব্যবহার করতে হয়। যেমন এভারেস্ট লাইজ অন দ্য বর্ডার বিটুইন নেপাল অ্যান্ড চায়না, এভারেস্ট নেপাল এবং চায়নার সীমান্তে অর্থাৎ বর্ডারে অবস্থিত। তাহলে ঠিক সীমানায় বোঝালে অন ব্যবহার করতে হয়। আবার সীমানার বাইরে বোঝাতে টু ব্যবহার করতে হয়। যেমন মেক্সিকো ইজ টু দ্য সাউথ অফ ইউনাইটেড স্টেটস, মেক্সিকো ইউনাইটেড স্টেটসের দক্ষিণ প্রান্তে। তাহলে আমরা কি জানতে পারলাম, সীমানার মধ্যে বোঝালে ইন, সীমানাতে বোঝালে অন, আর সীমানার বাইরে বোঝালে টু। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, নেপাল ইজ ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। এবার বলো তো, নেপাল ভারতের সীমানার মধ্যে, সীমানাতে নাকি সীমানার বাইরে? অফকোর্স সীমানার বাইরে, রাইট। তাহলে সীমানার বাইরে হলে কি ব্যবহার করতে হবে, টু। তাহলে নেপাল ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। বোঝা গেল, মনে থাকবে। চলো এবার কোশ্চেন নাম্বার 48। এবারে আমরা কি দেখতে পাচ্ছি, রাহুল ওয়ার্কস ড্যাশ টু গেট সাকসেস, অপশনস হার্ড, হার্ডলি, হার্ড, হার্ডিলি। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে। চলো অপশনগুলিকে আগে বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে হার্ড এবং হার্ডলি এই দুটি শব্দই অ্যাডভার্ব, কিন্তু এরা পৃথক পৃথক শব্দ এবং এদের অর্থ, এদের ব্যবহারের ক্ষেত্র আলাদা আলাদা। হার্ড শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুভাবেই ব্যবহৃত হয়। হার্ড যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, যখন কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয়, তখন হার্ড মানে হচ্ছে শক্ত বা কঠিন। কিন্তু হার্ড যখন অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো ভার্বের বর্ণনা দেয়, তখন হার্ড মানে হচ্ছে কঠোর। যেমন হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, ভীষণ পড়াশোনা করে। বোঝা গেল। আচ্ছা, আর হার্ডলি কি? হার্ডলি এটা শুধু অ্যাডভার্ব হিসাবেই ব্যবহৃত হয়। আর হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, খুব কম। যেমন হি হার্ডলি গোজ দেয়ার, সে খুব কম সেখানে যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বর অপশনে কি আছে, HERD। এটাও হার্ড, কিন্তু স্পেলিং আলাদা। মনে রাখতে হবে HERD, হার্ড, এটা কালেকটিভ নাউন, এর মানে হচ্ছে পশুর পাল। দেয়ার ইজ এ হার্ড অফ কাউজ ইন দ্য ফিল্ড, মাঠে এক পাল গরু আছে। আমাদের মনে রাখতে হবে এই হার্ড শব্দটি প্রধানত তৃণভোজী প্রাণীদের যে পাল বা দল বা ঝাঁক যেটাই বলো, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়। তৃণভোজী মানে যারা শুধু লতাপাতা, ঘাস গাছালি ইত্যাদি খায়। ক্লিয়ার? আর 4 নম্বর অপশন হার্ডিলি, মনে রাখতে হবে হার্ডিলি বলে কোনো শব্দ হয় না। এবার প্রশ্নটি লক্ষ্য করো, রাহুল ওয়ার্কস ড্যাশ টু গেট সাকসেস। বলো এবার কোনটা উত্তর হবে? হার্ড। ইয়েস, হার্ড উত্তর হবে। রাহুল ওয়ার্কস হার্ড, রাহুল কঠোর বা ভীষণ পরিশ্রম করে টু গেট সাকসেস, সফল হওয়ার জন্য। ক্লিয়ার হলো? বোঝা গেল? চলো এবার নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটা না এতক্ষণ ধরে ক্লাস করতে করতে তোমাদের বোরিং লাগছে না তো? যদি বোরিং লেগে থাকে তাহলে চলো তোমাদেরকে একটা শের শায়রি শুনিয়ে দিই, রাইট? শুনবে তো? চলো শোনো। কবি কি বলছেন, মঞ্জিলে মিল হি যাएंगी एक दिन भटकते भटकते, मंजिलें मिल ही जाएंगी एक दिन भटकते भटकते, गुमराह तो वो लोग हैं जो घर से निकले ही नहीं। অর্থাৎ তুমি যদি তোমার লক্ষ্য স্থির করে নাও আর সেই লক্ষ্যে তুমি যদি এগিয়ে যাও, তাহলে কোনো না কোনো দিন তুমি সেই লক্ষ্যে পৌঁছে যাবেই। বরং লক্ষ্যভ্রষ্ট তো ওরাই যারা কোনোদিন চেষ্টাই করলো না, যারা কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে হলো না। তো মঞ্জিলে মিল হি जाएंगी एक दिन भटकते भटकते, गुमराह तो वो लोग हैं जो घर से निकले ही नहीं। রাইট? মাইন্ড ফ্রেশ হলো। চলো এবার নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করো। লক্ষ্য করো, দ্য মিনিস্টার ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইন দ্য মিটিং, অপশনস রাইজ, রোজ, রাইজ অ্যান্ড রেজড। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ভাবা হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর জানার জন্য আমাদেরকে এই রাইজ শব্দটি সম্পর্কে জানতে হবে।
আমাদের মনে রাখতে হবে রাইজ মানে ওঠা বা উদিত হওয়া। এই রাইজ শব্দটির তিনটি ভার্ব ফর্ম হচ্ছে রাইজ, রোজ, রাইজেন। কিন্তু আমাদের জানা থাকতে হবে রেজ বলে আরেকটি শব্দ আছে। এই রেজ মানে কোনো কিছুকে উঠা বা তোলা, আর এই রেজের ভার্ব ফর্ম হচ্ছে রেজ, রেজড, রেজড। ক্লিয়ার? তাহলে আমরা কি জানতে পারলাম যে রাইজ মানে উঠা বা উদিত হওয়া, রাইজ, রোজ, রাইজেন এর ভার্ব ফর্ম। আর রেজ মানে হচ্ছে কোনো কিছুকে তোলা, এর ভার্ব ফর্ম হচ্ছে রেজ, রেজড, রেজড। ক্লিয়ার হলো? এবার প্রশ্নটা লক্ষ্য করো। দ্য মিনিস্টার ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইন দ্য মিটিং। মিনিস্টার সভাতে একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছিলেন। এবার বলো কি তুলে ধরেছিলেন? সমস্যা। আচ্ছা, কোনো কিছুকে তোলা এর ইংলিশ আমরা কি জানলাম? রেজ। তাহলে এখানে রেজ হবে। এবার রেজের ভার্বটু কি? রেজড। তাহলে আমাদেরকে এখানে রেজড ব্যবহার করতে হবে। বোঝা গেল? যদি না বোঝা যায় তাহলে স্ক্রিনে দুটি বাক্য লক্ষ্য করো। হোয়েন দ্য সান রোজ দ্য ডার্কনেস রিমুভড। যখন সূর্য উঠেছিল, অর্থাৎ যখন সূর্য উদিত হয়েছিল, তখন অন্ধকার দূর হয়ে গেছিল। এখানে উঠা অর্থ বোঝানো হয়েছে। আর আমরা কি জানলাম? উঠা অর্থে রাইজ, রোজ, রাইজেন এই ভার্ব ফর্মগুলি ব্যবহার করতে হয়। ক্লিয়ার? কিন্তু আমরা যদি আবার বলি হি রেজড হিজ হ্যান্ড টু সে সামথিং, সে কিছু বলার জন্য তার হাতটিকে তুলেছিল। লক্ষ্য করো, তার হাতটিকে তুলেছিল। আর আমরা কি জানলাম? কোনো কিছুকে তোলা, কোনো কিছুকে উঠানো এই অর্থে রেজ ব্যবহার করতে হয়। রেজ, রেজড, রেজড। তা লক্ষ্য করো, হি রেজড হিজ হ্যান্ড। আই হোপ ইউ গট দ্য ডিফারেন্স। তাহলে আমরা উত্তর কি পেলাম? যে দ্য মিনিস্টার রেজড অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। যেহেতু মিনিস্টার একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলেছিলেন, তাহলে কোনো কিছুকে তোলা এই অর্থে রেজ ব্যবহার করতে হয়। ক্লিয়ার? এবারে চলো আজকের আলোচনার আমাদের শেষ কোশ্চেন নাম্বার 50। এবারে প্রশ্নটা একটু ভিন্ন ধর্মী। কি লেখা আছে দেখো, টার্ন ইন্টু নেগেটিভ, না বাচক করো। কোশ্চেন কি দেওয়া হয়েছে? অনলি প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান। আর অপশন কি দেওয়া আছে? নান বাট প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান, নাথিং বাট প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান, নট মোর দ্যান প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান, নট লেস দ্যান প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান। ভিডিওটিকে পজ করো আর ঠান্ডা মাথায় ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো আমরা আগে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে অনলি, অ্যালোন বা মেয়ারলি এরা শুধুমাত্র বা কেবলমাত্র এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। আর যদি কোনো বাক্যে অনলি, অ্যালোন বা মেয়ারলি থাকে এবং এই বাক্যগুলিকে নেগেটিভ বা নাবাচক করতে হয়, তাহলে এই শব্দগুলির পরিবর্তে আমরা ব্যক্তির ক্ষেত্রে নান বাট, জড়বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং যদি সংখ্যা বোঝায় তাহলে ওই সংখ্যার ক্ষেত্রে আমরা নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব। বোঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো আমি যদি বলি আই লাইক অনলি সুইটস, তাহলে এই বাক্যটি নেগেটিভ কি হবে? আই লাইক নাথিং বাট সুইটস। ক্লিয়ার? কেন কি অনলির পরে এখানে সুইট আছে, আর সুইট কি ব্যক্তি নয়, রাইট? আর যদি ব্যক্তি না হয়, অনলি যদি কোনো জড়বস্তুকে বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। তাহলে আই লাইক অনলি সুইটস এর নেগেটিভ কি হলো? আই লাইক নাথিং বাট সুইটস। কিন্তু যদি কোনো সংখ্যা বোঝায়, যেমন আই হ্যাভ অনলি 3 পেন্স, আমার কাছে শুধুমাত্র 3টি কলম আছে, তাহলে এখানে অনলি সংখ্যাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। আর আমরা কি জানলাম? অনলি যদি কোনো সংখ্যাকে বোঝায় তাহলে ওই ক্ষেত্রে আমরা নট মোর দেন আর নট লেস দেন ব্যবহার করতে পারি। তাহলে আমি বলতে পারি আই হ্যাভ নট মোর দেন 3 পেন্স বা আই হ্যাভ নট লেস দেন 3 পেন্স। বোঝা গেল? তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো, অনলি প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান। এখানে অনলি কাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে? প্রেয়ার। আচ্ছা, প্রেয়ার কি ব্যক্তি নয়? আর এখানে কোনো সংখ্যাও নেই, তাহলে যেহেতু ব্যক্তি নয় তাহলে নান বাট হবে না, যেহেতু সংখ্যা নয় তাহলে নট মোর দেন আর নট লেস দেন এটাও হবে না, তাহলে থাকলো কে? নাথিং বাট। Yes, exactly. So the correct answer is nothing but prayer can save the old man. বোঝা গেল? 100% yes. So my lovely brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. আজকে আমরা সুন্দর সুন্দর 10টি ইংলিশ গ্রামারের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই 10টি প্রশ্নের মাধ্যমে তোমরা সুন্দর সুন্দর খুবই গুরুত্বপূর্ণ 10টি ইংলিশ গ্রামারের কনসেপ্ট সম্পর্কে অবগত হয়েছে, রাইট? তোমাদেরকে নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি ক্লাসটি তোমাদের সত্যি ইউজফুল মনে হয়, তাহলে যারা এখনো ভিডিওটিকে লাইক করনি লাইক করে দাও, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়গুলি জানুক, তারাও শিখুক। আর যদি তোমরা আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.